দর্শক আসসালামু আলাইকুম। আমি আব্দুল আলিম নেসার, MA LLB, অ্যাপ্রেন্টিস লয়ার, ঢাকা জজ কোর্ট। আমি আজকে আলোচনা করব, আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে দলিল। দর্শক, কি কি কারণে এবং কি কি ভুলের কারণে আমাদের দলিল বাতিল করা হয়, আজকে আমি সেই আলোচনাটি করব। প্রিয় দর্শক, আমাদের যদি কোনো দলিল ভুয়াভাবে করা হয়, যদি কোনো দলিল জাল করা হয়, বা কোনো দলিল যদি প্রতারণার মাধ্যমে করা হয়, তাহলে উক্ত দলিলটি আমরা বাতিল করতে পারবো। প্রিয় দর্শক, তাহলে এই দলিলগুলা, এই বাতিলযোগ্য দলিল কিভাবে আপনি বাতিল করবেন, কে কে এই দলিল বাতিলের জন্য আবেদন বা মামলা করতে বা মোকদ্দমা করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে বলবো। আমাদের দলিলের দাতা এবং গ্রহীতা, তার মানে কি জমি বিক্রেতা এবং ক্রেতা উভয় পক্ষ দলিল বাতিলের জন্য মামলা করতে পারবেন। অথবা ওয়ারিশের মাধ্যমে, যদি জমি ওয়ারিশ সম্পত্তি হয়ে থাকে, তাহলে ওয়ারিশের সম্পত্তি যে কোনো ওয়ারিশ, যদি জমিটা প্রতারণার মাধ্যমে দলিল করা হয় এবং ভুয়া দলিল করা হয়, বা জমি কম বা বেশি দলিল করা হয়, তাহলে উক্ত ওয়ারিশের যে কোনো একজন দলিল বাতিলের জন্য মামলা করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা উক্ত দলিল বাতিলের জন্য মোকদ্দমা করতে হলে আমাদের অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। যেমন এটা বাংলা হচ্ছে মূল্যানুপাতিক কোর্ট ফি। সেটা হচ্ছে যে আমরা মামলাতে যদি আমরা জমির মূল্যমান যেটা দেখায় থাকি, মামলার মধ্যে একটা জমির মূল্য দেখাইতে হয় যে উক্ত জমির মূল্য কত, সেই মূল্য অনুপাতিক আমাদের কোর্ট ফি দিতে হবে। আমি তাহলে উক্ত দলিল জাল, ভুয়া, প্রতারণার একটি উদাহরণ দেব। প্রিয় দর্শক, সাত্তার সাহেবের এক খণ্ড জমি আছে। তিনি তার প্রতিবেশী একজন নেতা, নেতৃস্থানীয় লোক, তার একটা ফ্যাক্টরি দেওয়ার জন্য উক্ত জমিটি ক্রয় করার জন্য ওনাকে অনেক প্রেসার ক্রিয়েট এবং প্রস্তাব দিয়েছেন। তখন উনি, জনাব সাত্তার সাহেব, অস্বীকৃতি জানায় যে আমি জমিটি বিক্রি করব না। সেক্ষেত্রে ওই নেতৃস্থানীয় লোকটি ভুয়া একটি সাত্তার সাহেবের নামে একটি আইডি কার্ড সৃজন করে, ভোটার আইডি কার্ড সৃজন করে, তিনি ওই অন্য এক লোককে রেজিস্ট্রি অফিসে দাঁড় করিয়ে তার উক্ত উক্ত জমিটি তিনি রেজিস্ট্রি করে নিয়ে নেন এবং ওখানে তার এলাকায় গিয়ে উক্ত জমিটি দখল করে নেন। উক্ত জমি দখল করার পরে যখন সাত্তার সাহেব জানতে পারেন যে তিনি তো এই জমি রেজিস্ট্রি দেন নাই, তাহলে এই জমি কিভাবে ক্রয় করলেন, কে বিক্রি করলো, উনি ভুয়া দলিল বা জাল দলিল করেছেন, এটা উনি জানতে পেরেছেন বা শুনতে পেরেছেন। সেই ক্ষেত্রে তিনি, তার কাজ কি, এই যে সাত্তার সাহেবের জমিটুকু নেতৃস্থানীয় লোক অন্য লোককে রেজিস্ট্রি অফিসে দাঁড় করিয়ে উনি যে রেজিস্ট্রি করে তার জমিটুকু নিয়ে গেছেন, সেক্ষেত্রে সাত্তার সাহেব কিভাবে তার জমিটুকু যে জাল দলিল হয়েছে বা ভুয়া দলিল হয়েছে সেটা বের করবেন। তাহলে ওনাকে কি করতে হবে, উনি উক্ত সম্পত্তির যে অত্র এলাকার যে সাব রেজিস্ট্রি অফিস আছে, সেখানে গিয়ে তিনি উক্ত জমির নকল দলিল উঠাবেন, সইমুরি নকল দলিল উঠাবেন। ওই দলিল উঠানোর পরে উনি দেখবেন যে আসলে ওই স্বাক্ষরটুকু এবং ওই দলিলটুকু উনি রেজিস্ট্রি করেন নাই। সেক্ষেত্রে তিনি আদালতে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় এই দলিলটি বাতিল করার জন্য আবেদন এবং মোকদ্দমা করতে পারবেন। এবং তামাদি আইনের আমাদের 93 এবং 94 অনুচ্ছেদ অনুযায়ী তিনি দলিল বাতিলের জন্য উক্ত মামলাতে উনি যদি আমাদের বিচারক যদি উক্ত মামলার দলিল বাতিলের যে মামলার যে রায় দেন বা আদেশ দেন, উক্ত আদেশ নিয়ে সেই সাত্তার সাহেব আমাদের এসিলেন্ট অফিসে গিয়ে ওই আদেশের একটা কপি উনি নিজে সরাসরি হয়তো জমা দিতে পারেন, নাহলে অন্যভাবে উনি পাঠাতে পারেন। সেটা আমাদের রেজিস্ট্রি অফিসে যদি ওই আদেশের কপি, দলিল বাতিলের আদেশ কপি যদি পাঠিয়ে দেন, তাহলে ওনার ওই
ভুয়া দলিলটি বা জাল দলিলটি বাতিল হবে। দর্শক, আমি আরেকটি উদাহরণ দেব আমাদের ভুয়া দলিলের বা আমাদের প্রতারণামূলক ভাবে সৃজিত দলিলের আরেকটি উদাহরণ দেব। জনাব করিম সাহেবের পিতা অসুস্থ, তার মাতা মারা গিয়েছেন, তারা ভাই বোন আছেন 4-5 জন। তখন জনাব করিম সাহেব তিনি তার বাবাকে প্রস্তাব দিয়েছেন যে, বাবা তুমি তো বৃদ্ধ, তুমি তো বয়স্ক, তুমি আমাদের এই 4 ভাইয়ের এবং বোনের নামে জমিটি বন্টন করে দাও। কখন যে তুমি মারা যাও, আমাদের ভাই বোনের মাঝে তুমি মারা যাওয়ার পরে হয়তো অনেকে কেউ রাস্তার পাশে জমি নিতে চাইবে বা বিভিন্ন রকম ঝগড়া বিবাদ করতে পারে। সেই ক্ষেত্রে তুমি জীবিত থাকতে তুমি যদি সুস্থভাবে ভালোভাবে বন্টন করে দিয়ে যাও, তাহলে আমাদের ভাই বোনে ভালোভাবে বা সুন্দরভাবে প্রত্যেকের আশানুরূপ ভাবে জমির অংশটুকু পাবে। তখন জনাব করিম সাহেব তার বৃদ্ধ পিতাকে নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে একটা দলিল রেজিস্ট্রি সম্পাদন করবেন। তিনি তার তার অন্য ভাই বোনদেরকে ঠকানোর জন্য তিনি একটি হেবা দলিল সম্পাদন করেন। হেবা দলিল সম্পাদন করার পরে তিনি তার বাবাকে, বৃদ্ধ পিতাকে নিয়ে সাব রেজিস্ট্রারের সামনে গিয়ে দলিলটি, এই হেবা নামা দলিলটি তার নামে সম্পূর্ণ জমি হেবা করে নেন পিতা থেকে। তার পিতা উক্ত দলিলটি আর পড়ে দেখেন নাই, কারণ উনি তার পিতাকে বলেছিলেন যে আমরা ভাই বোনের নামে, আমরা 4 ভাই 1 বোনের নামে আমরা বন্টন করব। তুমি বয়স্ক বা তুমি কখন মারা যাও, তুমি মারা যাওয়ার পরে ভাই বোন হয়তো একটা ঝগড়া বিবাদ হতে পারে, তুমি সুন্দরভাবে জীবিত থাকা অবস্থায় জমিটুকু বন্টন করে আমাদেরকে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করে দিয়ে দাও। কিন্তু করিম সাহেব প্রতারণা করে তিনি ওই উক্ত 4 ভাই 1 বোনের জায়গা তিনি একজন হেবানামা দলিল বাবার কাছ থেকে হেবানামা দলিল করে নিয়ে যান। উক্ত দলিল রেজিস্ট্রি হওয়ার পরে তারা বাসায় যান। বাসায় যাওয়ার পরে 2-1 দিন বা 5 দিন বা 1 মাস পরে অন্যান্য ভাই বোনেরা জানতে পারে যে একটা ভুয়া বা প্রতারণা একটা দলিল সম্পাদন করছেন। তিনি করিম সাহেব তার নামে তাদের ভাই বোনের সমস্ত সম্পত্তি হেবা করে রেজিস্ট্রি করে নিয়ে যান। সেক্ষেত্রে তার অন্য ওয়ারিশ যারা ভাই বোন যারা আছেন, তারা উক্ত দলিলটি বাতিল করার জন্য রেজিস্ট্রি অফিস থেকে একটি নকল উঠান। তারা এই নকলটি উঠিয়ে একজন অ্যাডভোকেটের সাথে আলোচনা করে তারা আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে 39 ধারা এবং তামাদি আইনের 93-94 অনুচ্ছেদ অনুযায়ী দলিল বাতিলের মামলা করতে পারেন এবং করবেন এবং করেছেন। সেই ক্ষেত্রে তাদের এই দলিলটি আমাদের বিচারক যদি বাতিল করেন, তাদের কাজ হবে এই বাতিলের কপি নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে একটা আদেশের কপি জমা দাও। তারপর সাব রেজিস্ট্রার দলিলটি বাতিল করে ফেলবেন। প্রিয় দর্শক, আমি 2টি উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে দলিল ভুয়া এবং জাল প্রতারণা করে যে দলিল সৃজিত হয় বা রেজিস্ট্রিত হয়, সেই দলিলটি কিভাবে বাতিল করতে হবে এবং কোর্ট ফি কত, আমাদের সুনির্দিষ্ট প্রতিকারের আইনের ধারা কত এবং আমাদের তামাদি আইনের ধারা কত, আমি এই আলোচনাটুকু আপনাদের যদি ভুয়া এবং জাল দলিল প্রতারণা দলিলের যদি আপনাদের এই আমার লেকচারটুকু ভালো লাগে এবং আমার বক্তব্যটুকু যদি ভালো লাগে, আমাদের বাংলাদেশের কেউ যদি উপকৃত হন, তাহলে আমার এই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। তাতে করে আমি আপনাদেরকে সিভিল বিষয় নিয়ে দেওয়ানি মামলা কিভাবে করতে হয় আমাদের এবং কিভাবে কত টাকা ফি আসে, আপনারা আমাদের কাছ থেকে
এই তথ্যগুলো নিতে পারবেন। তো আমাদের ভিডিও দেখার পরে আপনারা আমাদের এই চ্যানেলটি আপনাদের পারিবারিকভাবে সাবস্ক্রাইব করবেন, তাতে করে আমরা নতুন নতুন ভিডিও বানাতে আমাদের উৎসাহ পাবো। সেক্ষেত্রে আমি আজকের মতো এই আমার লেকচারটুকু থেকে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।